গভীর ঘন কালো অন্ধকারে চারপাশটা অনেকক্ষণ থেকেই ছেয়ে এসেছিল। আমি ঝড়ের শব্দটা শুনতে পাচ্ছিলাম। মাঝে মাঝে আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত আলোর ঝলকানিতে উদ্ভাসিত করে বিদ্যুৎ চমকাচ্ছিল। তখনও কিন্তু আমি একটা আশ্রয় খুঁজে পাইনি। সেই জঙ্গলের মধ্যে এদিক ওদিক হেঁটে চলেছি। বারবার চিন্তা হচ্ছে, যদি বৃষ্টি নেমে আসে তখন প্রবলভাবে ভিজতে হবে। তাছাড়া এ বসন্তের সময়, শীতের শেষে এই বসন্তের সময় বড় কষ্ট হয়। কখনো প্রবল ঠান্ডা লাগে, আবার কখনো প্রবল গরমে যেন নিঃশ্বাস ফেলতেও বড় অস্বস্তি হয়। কিন্তু আজ বিকেল থেকেই আবহাওয়াটা এমন, তাই খুব একটা অসুবিধে হওয়ার কথা ছিল না। কিন্তু একটা মাথা গোঁজার মতো জায়গা যদি রাতে আমি পেতাম তাহলে বড় ভালো হতো। এসব ভাবতে ভাবতে আরো খানিকটা সামনের দিকে এগিয়ে গেছি। ঠিক তখনই যেন মনে হলো খানিকটা দূরে একটা হলদে আলো মিটমিট করে জ্বলছে। আলোটা মুহূর্তের জন্য দেখতে পেলাম, তারপরেই আবার সেই আলো যেন অন্ধকারের ঘোমটায় লুকিয়ে গেল। আলোটা জঙ্গলের মধ্যে কোথায় একটা হারিয়ে গেল। আমি একবার গলা তুলে বললাম, কেউ কি আছো ওখানে? কোনো সাড়া নেই। আশপাশ থেকে ভেসে আসা অল্প হাওয়ার শব্দ, তার সাথে গাছের ডালপালার ঘর্ষণের শব্দ, বহু দূর থেকে ভেসে আসা আরো কিছু শব্দ শোনা যাচ্ছে। কিন্তু সেগুলো বোঝার মতো মনের অবস্থা তখন আমার নেই। স্পষ্ট বুঝতে পারছি, ঠান্ডা হাওয়াটা ধীরে ধীরে প্রবল আকার ধারণ করছে। এখনই বৃষ্টি নামবে, কিন্তু আমি আশ্রয় নেব কোথায়? সন্ধ্যাবেলা এই জঙ্গলের ভেতরে প্রবেশ করে বড্ড ভুল করে ফেলেছি। লোকটা যদি আমায় ও কথা না বলতো তাহলে আমি তো প্রবেশ করতাম না। আর সেই সাধুই বা গেল কোথায়? মনের ভেতর প্রবল কৌতূহল আর তার সাথে একটা বিরক্তির ভাব জমা হচ্ছিল। শুধু শুধু এই রাতে জঙ্গলে না এসে আমি যদি পাশের গ্রাম হরিদেবপুরেই থাকতাম তাহলে ভালো হতো। তাছাড়া যে সময়ের কথা বলছি তখন সাধনার পথে আমি নতুন, সবে মাত্র মাতু পাগলির দেখা পেয়েছি। তাই তন্ত্র মন্ত্র কিংবা যেটুকু সামান্য ক্ষমতা আমার ছিল সেটুকুও তখন ভালোভাবে অর্জন করে উঠতে পারিনি। বুঝতে তো পারছো, সেই সময় কোনো বিপদের সামনে পড়া মানে অপ্রস্তুত হওয়া। কিন্তু যে কারণে জঙ্গলে ঢুকেছিলাম সেটা তখনও পরিপূর্ণ করে উঠতে পারিনি। আবার ভালো করে সামনের দিকে তাকালাম। যে আলোটা দেখতে পেয়েছিলাম সেটা যদি আর একবার দেখতে পাই, কিন্তু না, আলোটা কোথাও নেই। একবার ভাবলাম পিছনের দিকে গিয়ে জঙ্গল থেকে বেরিয়ে পড়ি। কি বোকার মতো যে আলো হাতে না নিয়ে জঙ্গলে ঢুকেছি। লোকটা বলেছিল, আলো নিয়ে ওই জঙ্গলে গেলে সাধু কিন্তু তোমার আলো দেখতে পাবে। আর সাধু কিন্তু বাইরে কারোর সাথে খুব একটা কথা বলেন না। বাইরের লোক দেখলেই জঙ্গলের ভিতরে কোথায় যে লুকিয়ে পড়েন তাকে আর খুঁজে পাওয়া যায় না। মনে মনে নিজের নির্বুদ্ধিতা আর এমন হঠকারী সিদ্ধান্তের জন্য নিজেকে দোষারোপ করতে লাগলাম। ঠিক তখনই একটা বৃষ্টির ফোঁটা এসে পড়লো আমার মাথার উপরে। মাথা তুলে তাকালাম উপরের দিকে। গোটা আকাশটা কিন্তু কালো ঘুটঘুটে অন্ধকারে ঢেকে নেই, একটা সাদাটে ভাব রয়েছে। ওই সাদাটে আলোটাই যেন আমার ভরসা। আশেপাশে তাকিয়ে ভালো করে দেখার চেষ্টা করলাম। ছোট বড় গাছগুলো অন্ধকারে কালো প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে। কোনো দিকে তাকিয়ে ভালোভাবে কিছু দেখা যায় না। প্রবল হাওয়ায় মাঝে মাঝে গাছগুলো নড়ে নড়ে ওঠে। হঠাৎ মনে হলো পিছনের দিকে কি যেন একটা শব্দ শোনা যাচ্ছে। চকিতে পিছনের দিকে ঘুরে তাকাতেই আমার গোটা শরীর যেন পাথরের মতো স্থির হয়ে গেল। মাটির সঙ্গে সমান্তরাল দুটো সবুজ রঙের চোখ দেখা যাচ্ছে। ভালো করে সেদিকে তাকিয়ে দেখে চলেছি। দুটো সবুজ চোখ যেন আমার দিকে তাকিয়ে আমাকেই দেখছে।
হঠাৎ করে বুঝতে পারলাম দুটো নয়, তার আশেপাশে আরো অমন জোড়া জোড়া চোখ রয়েছে। শিউরে উঠলাম। এ অজানা জঙ্গলে কাদের পাল্লায় পড়লাম। আমি সেই সাধুর খোঁজ পাবো না, তা স্পষ্ট বুঝতে পারছি, কিন্তু তার বদলে যদি অন্য কিছুর খোঁজ পাই। সবুজ চোখ জোড়াগুলো কিন্তু আমার দিকে এগিয়ে এলো না, একভাবে আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপরে আকাশের গায়ে একবার বিদ্যুৎ চমকাতেই হঠাৎ করে জঙ্গলের একপাশে মিলিয়ে গেল সবুজ চোখগুলো। আমিও বিদ্যুতের আলোতে তাদের দেখতে পেয়েছিলাম। একদল শিয়াল। বোধহয় তাদের এই রাজত্বে আমার এই অনাধিকার প্রবেশ খুব একটা ভালো লাগেনি, তাই আমায় একবার পরখ করে গেল। বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে যে আলোটা এসে পড়েছিল আমার চারপাশে, সেটা আবার মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। আবার চারপাশটা ঢেকে পড়ল অন্ধকারে। মনে মনে আমি গুরুদেব আর কাল ভৈরবের নাম স্মরণ করলাম। তারপর আবার এগিয়ে গেলাম। সামনের দিকে বড় গাছ রয়েছে, সেই গাছের তলায় আপাতত গিয়ে দাঁড়াই, না হলে প্রবল বৃষ্টিতে ভিজে যাব। গাছের তলায় গিয়ে দাঁড়িয়েছি। কতক্ষণ কেটে গেছে মনে নেই। বাতাসের সনসন শব্দটা সামান্য কমে এলো। ঝিরিঝিরি ধারায় বৃষ্টিটা প্রবলভাবে বাড়তে লাগলো। এক পর্যায়ে এমন হলো যে বৃষ্টির জল গাছের পাতা ছুঁয়ে আমার গায়ে এসে পড়তে শুরু করেছে। তবুও ব্যাপারটা কোনো রকমে সামলে নিয়েছিলাম, কিন্তু তারপরেই যে ঘটনাটা ঘটলো, তাতে যেন আমার ধৈর্য, আমার কৌতূহল সমস্ত কিছু মিলে মিশে একাকার হয়ে গেল। হঠাৎ করে মনে হলো আমার কাঁধের কাছে যেন একটা ঠান্ডা হাওয়া তীব্রভাবে এসে লাগছে। আমি দাঁড়িয়েছিলাম সেই বড় গাছটার একদম সামনের দিকে। গাছের গুড়ি থেকে হাতখানেক দূরে পিছনের দিকে একবার তাকালাম, আর তাকাতেই মনে হলো আমি যে গাছের তলায় দাঁড়িয়ে আছি, সেই গাছের সবচেয়ে নিচের ডাল থেকে কে যেন ঝুলে রয়েছে আমার পিছনে উল্টোভাবে। তার মাথাটা ঠিক আমার পিছনের দিকে ঝুলছিল। আমি মুখটা ঘোরাতেই তার উল্টো হয়ে থাকা মুখটা একদম আমার মুখের সামনে এসে পড়েছে। তার মুখ থেকে বেরিয়ে আসা ঠান্ডা হাওয়াটা আমার মুখের উপর ঝাপটা দিল। আমি কিন্তু সত্যি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। একটা অদ্ভুত ভয় আর চমক মেশানো চিৎকার আমার মুখ থেকে বেরিয়ে এলো। ছিটকে বাইরে বেরিয়ে এলাম সেই প্রবল বৃষ্টির মধ্যে, আর ঠিক তখনই যেন কেউ হেসে উঠল। বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। আমি ইভান রুচি তোমাদের সঙ্গে। কেমন আছো বন্ধু? আশা করছি ভালো আছো এবং সকলকে ভালো রেখেছো। দেখো, আমাদের চ্যানেল যেহেতু অনেকদিন বন্ধ ছিল, তাই হয়তো অনেক মানুষের নোটিফিকেশন পেতে সমস্যা হতে পারে। তাই এই কাজটা তোমাদেরকে করতে হবে। সকল বন্ধুদেরকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপের সব জায়গায় এপিসোড লিংক শেয়ার করতে হবে। দরকার হলে ফেসবুকে পোস্ট করতে পারো। সকলকে পাঠাও আর বলো শুনতে গল্পটা। পুরো গল্পটা শুনে ভালো লাগলে তারা যেন অবশ্যই কমেন্ট করে, লাইক করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে। আমাদের এই পরিবার তোমরাই পারবে বড় করতে। আমাদের কিন্তু এখন টার্গেট 1.5 লক্ষ সাবস্ক্রাইবার। সেটা তখনই সম্ভব যখন তোমরা চ্যানেলটা আরো শেয়ার করবে। অনেক কথা বললাম। আজ তোমরা শুনবে সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন তারানাথ ও অন্তিম আলো। তোমরা তারানাথ তান্ত্রিকের গল্প শুনতে ভালোবাসো, তাই তোমাদের জন্য এই উপস্থাপনা। আর প্লিজ প্লিজ তোমরা এই এপিসোডটাকে প্রচুর শেয়ার করো, প্রচুর ভাইরাল করো। এটাই চাই, যাতে আমরা নতুন গল্প নতুন উদ্যমে তোমাদের সামনে আনতে পারি। শুনতে থাকো সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও অন্তিম আলো।
আচ্ছা ঠাকুরমশাই, আপনি আপনার জীবনে অনেক কিছু তো দেখেছেন, অনেক অভিজ্ঞতা আপনার হয়েছে, নানা জায়গায় ঘুরেছেন, কিন্তু এক সময় তো আপনি এই পথে একদম নতুন ছিলেন, তাই না? যখন আপনার কাছে কোনো ক্ষমতাই নেই, এই যেমন আপনি আগে থেকে বিপদ বুঝতে পারতেন না, কিংবা দেহবন্ধন করার ক্ষমতা যখন আপনার কাছে একদমই ছিল না, তখন বিপদে পড়লে আপনার ঠিক কী মনে হতো? ছোটবেলা থেকেই এই তন্ত্রমন্ত্র সাধনার জন্য পথে পথে বেরিয়ে পড়ার প্রতি আমার কিন্তু একটা অদ্ভুত আকর্ষণ ছিল। ছোট থেকেই মনের মধ্যে কোনো একটা ভাব কাজ করতো আমার। বারবার মনে হতো আমায় যেন দূরে কোথাও চলে যেতে হবে, বহু দূরে কোথাও, যেন আমার জন্য কারা অপেক্ষা করে আছে। মাঝে মাঝে স্বপ্নের মধ্যেও তাদের দেখতে পেতাম। সেই মন্দিরের কথা তো আমি তোমাদের বলেছিলাম। স্বপ্নে সে মন্দিরটা আমি মাঝে মাঝেই দেখতে পেতাম। সেই মন্দিরের চূড়ায় একটা লাল রঙের পতাকা হাওয়ায় উড়ছে, আর তার নিচেই একটা মস্ত বড় সোনার ঘন্টা। আমার দিকে পিছন করে সেই সোনার ঘন্টা বাজিয়ে চলেছে কেউ, আর সেই ঘন্টার শব্দটা চারপাশে এমন ভাবে ছড়িয়ে যাচ্ছে যেন সেটা আমার মাথার মধ্যে বাজছে। এই স্বপ্নটা ছোটবেলায় আমি মাঝে মাঝে দেখতাম, কিন্তু তারপরে যখন কাল ভৈরবের সঙ্গে আমার দেখা হলো কৈখালির মাঠে এসে, তার দুটো চোখের মধ্যে দিয়ে সে আমায় এক অন্য পৃথিবী দেখালো। তারপর থেকে ওই স্বপ্নটা আর দেখতাম না। তারপর থেকে আমার জীবনটা কেমন যেন বদলে গেল। কোনো কিছুই ভালো লাগতো না, খেতে ভালো লাগতো না, ঘুমোতে ভালো লাগতো না, খেলাধুলো কোনো কিছুই ভালো লাগতো না। শুধু বিছানার উপর পড়ে পড়ে সামনের খোলা জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে এটা ওটা ভেবে চলতাম। তারপর যে সমস্ত কিছু ছেড়ে কবে পথে বেরিয়ে পড়েছিলাম ঠিক মনে পড়ে না, বুঝলে? তবে তোমরা যেমন বললে, বিপদে আমায় মাঝে মাঝে পড়তে হয়েছিল, কিন্তু সত্যি বলতে কাল ভৈরব কিংবা মাতু পাগলি আর একদম পরের দিকে মধুসুন্দরী দেবী, এদের সাথে দেখা হওয়া আর ওদের আশীর্বাদ সব বিপদ থেকে উদ্ধার করে নিয়ে গেছে। সে তো বুঝলাম, কিন্তু আমরা জানতে চাইছি এমন একটা সময়ের কথা যখন আপনার কাছে ধরুন কোনো ক্ষমতাই নেই, সে সময় আপনি কোনো বিপদে পড়েছেন, অথচ... তোমরা যা প্রশ্ন করছো তা তো আমি বুঝতে পারছি, কিন্তু এর সরাসরি কোনো উত্তর হয় না। আসলে আমাদের ভাগ্য কিংবা ধরো জীবনচক্র ঠিক এমনভাবেই লেখা হয় যাতে তোমার কাছে যা নেই তা নিয়ে তোমায় কিছুই করতে হবে না। জানি তোমাদের এই কথাটা বুঝতে একটু অসুবিধা হবে। আসলে ধরো তোমার কাছে অর্থ যখন আছে, তখন তোমার সেই অর্থ খরচ করার জন্য কারণ জুটে যাবে, কিন্তু যখন তোমার কাছে অর্থ নেই, তখন তোমার অর্থ খরচ করার জন্য কারণ তৈরি হবে না। কথাটা হয়তো একটু শুনতে অদ্ভুত লাগলেও তুমি এই ব্যাপারটা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। আমাদের সময় জীবন ছিল আরো বেশি সহজ, আরো বেশি সাধারণ। আর তোমরা যে কথা বলছো তেমন অবস্থায় আমাকে কখনোই পড়তে হয়নি। তোমরা তো জানো আমার জীবনের লেখা অনেক আগেই লেখা হয়ে গিয়েছিল। আমার জন্মের সময় কেউ লিখে দিয়েছিল আর 4-5টা মানুষের মতো আমার জীবন হবে না। তবে জীবনে যে অনেক কিছু করতে পেরেছি কিংবা পেয়েছি তা কিন্তু নয়। ঠাকুরমশাই, আকাশের অবস্থা কিন্তু একদম ভালো নয়। জোর ঝড় বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। যদি আপনি তত্ত্ব কথা না বলে আমাদের একটা গল্প শোনাতেন তাহলে বড়ই ভালো লাগতো। আমাদের ভাগ্যে বোধহয় আপনার গল্পই লেখা আছে আজ। তারানাথ একটু রুষ্ট হতে গিয়েও বোধহয় হলো না। প্রথমে মুখটা একটু গম্ভীর করল, তারপরে হেসে বলল, তোমরা সবকিছুতেই বড় তাড়াতাড়ি অধৈর্য হয়ে পড়ো। বেশ, তোমাদের তাহলে এমন একটা গল্প বলি যেটা একটু আলাদা। আমার জীবনের প্রথম দিকের গল্প। মাতু পাগলির সাথে সাক্ষাৎ হওয়ার পরে আমি যখন পথে বেরিয়েছিলাম সেই সময়ের গল্প। তোমরা জানো আমি মাতু পাগলির কাছ থেকে বেশ কিছু ক্ষমতা পেয়েছিলাম। ক্রমে ক্রমে সমস্ত কিছু আমি অনুধাবন করতে পেরেছি,
কিন্তু যে সময় সে ক্ষমতার কথা বুঝতে পারিনি সে সময়ের কথাই বলছি। তারানাথ সিগারেটটা শেষ করল। তারপর সিগারেটের অবশিষ্ট অংশ নারকেল মালার অ্যাশট্রের ভিতরে গুঁজে দিয়ে বেশ গুছিয়ে বসল। কিশোরী আর আমি একবার একে অপরের দিকে তাকালাম। তারানাথ চোখ বন্ধ করে বুড়ো আঙুলটা কপালের ঠিক মাঝখানে পাশের আঙুলের সাথে চেপে রইল। বুঝতে পারলাম তারানাথ হয়তো নিজের জীবনের কোনো একটা স্মৃতি উল্টে পাল্টে দেখছে, কোনো এক অদ্ভুত ঘটনা স্মরণ করার চেষ্টা করছে। এ সময় তাকে বিরক্ত করা সমীচীন নয়, তাই আমরাও চুপ করে বসে রইলাম। বেশ কিছুক্ষণ এইভাবে চুপ করে রইল তারানাথ। বাইরে আকাশের অবস্থা একদমই ভালো নয়, কালো হয়ে এসেছে চারপাশ। সকালের দিকে এক পশলা বৃষ্টিও হয়েছে। তারানাথের বাড়ির উঠোনে জল জমে উত্তর দিকে সেই গাছটার কাছে যেন খানিকটা জায়গায় ভিজে ছাপ রয়েছে। বাড়িতে ঢুকেই এগুলো নজরে পড়েছিল, তবে যেটা আরো বেশি নজরে পড়েছিল সেটা হলো তারানাথের সামনে খুলে রাখা একটা জন্মকুণ্ডলী। ঢুকতেই তারানাথ বলেছিল, তোমরা একটু চুপ করে বসো দেখি, কথা বলো না, আমি একটা কাজ করছি। তারানাথ মন দিয়ে জন্মকুণ্ডলী দেখছিল, আর পাশের একটা সাদা কাগজে খসখস করে কি যেন একটা লিখে চলেছিল। প্রায় মিনিট 15 পরে যখন তার কাজ শেষ হলো, তখন সমস্ত কিছু গুছিয়ে ঘরের ভেতর রেখে এসে আমাদের সামনে বসে বলল, বড় অদ্ভুত ব্যাপার বুঝলে, বড় অদ্ভুত ব্যাপার। এমনটা যে কি করে হলো সেটাই বুঝতে পারছি না। কি ব্যাপার বলুন তো? যে জন্মকুণ্ডলী তোমরা দেখলে সেটা হলো একটা বছর সাতেকের ছেলের। তার বাড়ির লোক আমায় 2 দিন আগে জন্মকুণ্ডলী দিয়ে গিয়েছিল। নানা কারণে সেটা নিয়ে আমি বুঝতে পারিনি। আজ সকালে বসেছিলাম, আর বসার পরে দেখলাম বছর খানেকের মধ্যে তার একটা মৃত্যু যোগ রয়েছে। সে কি, মৃত্যু যোগ রয়েছে? 7 বছর মানে 8 বছর পড়লেই তার মৃত্যু যোগ? কিন্তু তারানাথ সামান্য হাসল, তারপর ম্লান গলায় বলল, কার ভাগ্যে যে কি লেখা আছে তা কি আমরা জানি? কিন্তু আশ্চর্যের ব্যাপারটা হলো এই মৃত্যুযোগ কিন্তু জন্ম নির্ধারিত মৃত্যুযোগ নয়। এর মৃত্যুযোগ হলো কর্ম নির্ধারিত মৃত্যুযোগ। কিন্তু 7 বছরের একটা বাচ্চার এমন কি কর্ম থাকতে পারে যে তার জন্য তার মৃত্যুযোগ রয়েছে? নিশ্চয়ই এর সাথে তার পরিবার কিংবা পিতা মাতার কোনো একটা সম্পর্ক আছে। সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তাকে কাল সকালে আসার সময় দিয়েছি, সে এলে তাকে কিছু একটা তো বলতে হবে। কিন্তু ছেলেটিকে নিজের চোখে না দেখে তা কি করে বলি সেটা বুঝতে পারছি না। তেমন হলে আপনি কালই চলে যাবেন লোকটির সাথে। ওই ছেলেটিকে নিজের চোখে দেখলে আপনি হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবেন সব। তারানাথ কিছু বলল না, চুপ করে কি যেন একটা ভাবতে লাগলো। ঠিক তখনই এক পশলা ঠান্ডা বাতাস এগিয়ে এলো আমাদের দিকে। চোখ খুলে তারানাথ আমাদের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, গ্রামের নাম ছিল হরিদেবপুর। মাতু পাগলির সাথে সাক্ষাৎ হওয়ার প্রায় মাসখানেক পরের কথা। মাতু পাগলির সাথে যখন আমার দেখা হয় তখন আমি নেহাত পথে বেরিয়ে পড়েছি, তা তো তোমরা জানো। তখন তন্ত্রমন্ত্র তো দূরের কথা, সামান্য দেহ বন্ধন পর্যন্ত আমি জানি না। এর মাঝে এক সাধু বাবার দেখা পেয়েছিলাম। সাধু কিন্তু আমায় কিছুতেই দীক্ষা দিতে রাজি হয়নি। তখন একটা অদ্ভুত ভাবনা আমার মাথায় এসেছিল, কাউকে একটা মনে মনে গুরু মানতে হবে। এ পথে গুরু না থাকলে চলে না। সেই সাধু আমায় শিষ্য করেনি তো কি হয়েছে, আমি তো তাকে মনে মনে গুরু মেনে চলতে পারি। তোমরা তো একলব্যের কাহিনী শুনেছ, যে দ্রোণাচার্যের মাটির মূর্তি তৈরি করে তার মূর্তির সামনে দাঁড়িয়ে অস্ত্র শিক্ষা করেছিল। অনেকটা তেমনই
সেই সাধুকেই মনে মনে গুরু মেনে তার সঙ্গ ছাড়লাম। তার কাছে 3 দিন ছিলাম। 3 দিন পরে তার কাছ থেকে বেরিয়ে পাশের গ্রাম হরিদেবপুরে যাব, তার আগেই সাধু ডেকে বলল, তোকে আমি দীক্ষা দিইনি বলে তুই আমার ওপর অভিমান করেছিস, তাই না? তুই একটা কাজ কর, হরিদেবপুর পেরিয়ে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে এক সাধু আছেন। সে অনেক বছর ধরেই সেখানে থাকে শুনেছি। ওই সাধু ওই জঙ্গল ছেড়ে কোথাও যায় না। তুই তার কাছে গিয়ে একবার চেষ্টা কর, দীক্ষা নিতে পারিস নাকি দেখ। তবে সাবধান, শুনেছি সেই সাধু অনেক ক্রিয়া জানে, আর ওই জঙ্গলে কেউ ঢুকলে তাকে প্রবলভাবে ভয় দেখিয়ে জঙ্গল থেকে বার করে দিতে চায়। সাধুর কথায় আমি অবাক হয়ে গেলাম। বললাম, কেন? জঙ্গল থেকে বার করে দিতে চায় কেন? সেই সাধু অনেক উচ্চ স্তরের এক তন্ত্র সাধক। সে চায় না তার সাধনায় কেউ ব্যাঘাত ঘটাক। ওই জঙ্গলে সে থাকে, তাই জঙ্গলের মধ্যে কেউ যদি তার খোঁজে যায় তাহলে তাকে বিভ্রান্ত করে এক সময় তাকে জঙ্গল থেকে বাইরে বার করে দেয়, কিন্তু তাকে দেখা দেয় না। তাই তার থেকে সাবধানে থাকি। আমি কাউকে শিষ্য করি না, না হলে তোকে আমি দীক্ষা দিতাম। তাছাড়া এখন তোর দীক্ষা নেওয়ার বয়সও হয়নি, সংসারে তোর ভোগ এখনো রয়েছে, তাই আমিও কাজ করতে পারবো না। তুই বরং সেই সাধু বাবার কাছে গিয়ে একবার চেষ্টা করে দেখতে পারিস। সাধুর কথা শুনে একদিকে যেমন খুশি হলাম, একদিকে তেমন ক্ষুণ্ণ হলাম। সেই সাধু কাউকে যখন দেখা দেয় না, তখন আমায় দেখা দেবে কেন? আর যদি দেখা দেয়, তাহলেই বা সে আমায় দীক্ষা দেবে কিংবা আমায় তার শিষ্য করে নেবে, তার নিশ্চয়তা কোথায়? ভাবলাম সেই দিনটা হরিদেবপুরে কাটিয়ে দিই, তারপর না হয় জঙ্গলে সেই সাধুর সঙ্গে একদিন দেখা করে আসব। এমন ভেবে হরিদেবপুরে এক বাড়িতে গিয়ে জল চাইলাম। যে বাড়িতে গিয়েছিলাম সে বাড়ির লোকটি সজ্জন ব্যক্তি। সে জল শুধু নয়, তার সাথে আমায় চিড়ে, গুড়, বাতাসা, এমনকি সামান্য ফলও খেতে দিল। দুপুরের দিকে ফলাহারের পর একটু বিশ্রাম নিলাম। বিশ্রাম করতে করতে বিকেল হয়ে গেল। তাকে হরিদেবপুরে জঙ্গলের কথা জিজ্ঞাসা করতে সে একটু অবাক হয়ে বলল, ওই জঙ্গলে তুমি যাবে, কিন্তু ওই জঙ্গলে তো গ্রামের লোকেরা কেউ সহজে যায় না। ওই জঙ্গলে এক ভয়ঙ্কর সাধু থাকে। তার কথা শুনে কৌতূহল বেড়ে গেল। সাধুকে সে ভয়ঙ্কর সাধু বলল কেন? ভয়ঙ্কর সাধু? কিন্তু কিন্তু ভয়ঙ্কর কেন? সে অতি ভয়ঙ্কর। গ্রামের 2-1 লোক ওই জঙ্গলের মধ্যে গিয়ে সাধুর দেখা পেতে চেয়েছিল। বোধহয় কোনো বিপদে পড়েই গিয়েছিল, কিন্তু সেই সাধু দূর দূর করে তাদের তাড়িয়ে দিয়েছিল। শুধু তাই নয়, গাছের ডাল ভেঙে ওদের মারতে পর্যন্ত এসেছিল। গ্রামের লোকেরা বলেছে দিনের বেলাতে ওই সাধু নরকঙ্কালের ওপর বসে আপন মনে কি যেন বিড়বিড় করে। অতি ভয়ঙ্কর সে, অতি ভয়ঙ্কর। শিয়ালের মাংস পর্যন্ত খায় নাকি। শিয়ালের মাংস খায়? কিন্তু এটা কি গ্রামের লোকেরা নিজের চোখে দেখেছে? গ্রামের কেউ দেখেনি সে কথা ঠিক, কিন্তু জঙ্গলের মধ্যে মাঝে মধ্যে শিয়ালের অর্ধভুক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। তাহলে সেই কাজ কার? আমি বুঝলাম লোকটা যেমন সত্যি বলছে না, তেমন মিথ্যেও বলছে না। আসলে গ্রামের লোকেরা ছোট ছোট ব্যাপারকে অতি বড় করে দেখে, তারপর ভয় পায় মাঝে মাঝে। তাছাড়া সাধু বোধ হয় সকলের চোখের আড়ালে থাকতে ভালোবাসে, তাই একটু খারাপ ব্যবহার করে ফেলেছে সবার সাথে। তাই নিয়ে গ্রামের লোকেরা গল্প ফেঁদেছে। আচ্ছা বেশ, তার মানে সেই সাধু ওই জঙ্গলের মধ্যেই রয়েছে। ঠিক আছে, আমি তার সাথে একবার দেখা করব মাত্র। দেখো বাবা, তুমি আমার চেয়ে অনেকটাই ছোট। তোমার পরনের কাপড় আর তোমার বেশভূষা দেখে আমি বেশ বুঝতে পারছি তুমি একজন সাধু হওয়ার পথই বেছে নিয়েছো। কিন্তু এ পথে তোমার কেন এত আগ্রহ তা আমি জানি না। তবে এ পথ কিন্তু খুব একটা ভালো নয়।
তুমি যখন যেতে চাইছো তখন যাও, আমি তোমায় বারণ করব না। তবে একটা কথা বলবো। কথাটা বলেই সে মুখ নামালো, যেন কোনো একটা অতি গোপন কথা বলবে। কিছুক্ষণ চুপ করে থাকার পর সে বলল, দিনের বেলায় তুমি তাকে খুঁজে পাবে না। দিনের বেলা সে ওই জঙ্গলের মধ্যে কোথায় লুকিয়ে থাকে তা কেউ বলতে পারে না। তবে রাতের বেলা সে বাইরে বেরিয়ে আসে। ওই জঙ্গলের এক ধার দিয়ে হরিদেবপুর থেকে বাসুদেবপুর যাওয়ার একটা ছোট্ট পথ রয়েছে। রাতের বেলা সেই পথে যেতে যেতে বনের ভেতর থেকে অনেকেই সেই সাধুর গলা শুনতে পেয়েছে। তবে সে গলা অতি সাধারণ নয়, তা তোমায় বলে দিতে হয় না নিশ্চয়ই। সাধু যেন অতি উচ্চ স্বরে কারুর সাথে কথা বলে। কিন্তু জঙ্গলের মধ্যে তো কেউ থাকে না, তাহলে সেই সাধু? লোকটার মুখের অদ্ভুত ভাব আমার কথার উত্তরটা দিয়ে দিল। আমিও মনে মনে স্থির করলাম, তাহলে সন্ধ্যা বেলাতেই আমি সেই জঙ্গলে ঢুকব। সেই মতো বিকেল পর্যন্ত রয়ে গেলাম তার বাড়িতে। সন্ধ্যের দিকে সে নিজে আমায় জঙ্গলের কাছ পর্যন্ত এগিয়ে দিয়ে এলো। একটা হ্যারিকেন সে দিতে চেয়েছিল, কিন্তু আমি নিইনি। আমার সঙ্গে যদি আলো থাকে তাহলে তো সেই সাধু নিশ্চয়ই আমায় দেখতে পাবে, আর তাতে তো কোনো লাভ হবে না। সে আমার থেকে দূরে চলে যাবে। তার চেয়ে আমার মনে হয় অন্ধকারে ওই জঙ্গলে ঢোকাটাই ভালো। লোকটা আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, তোমার বয়সের তুলনায় তুমি বেশ সাহসী দেখছি। যদি জঙ্গলে যেতে চাও তো যাও, দেখো কি হয়। যদি সে সাধুর দেখা পাও তাহলে ভালো কথা, আর যদি প্রয়োজন হয় কাল একবার আমার বাড়িতে এসো। আরো দু একটা কথা বলে সে চলে গেল গ্রামের দিকে। আমি আধো অন্ধকারে সন্ধ্যাবেলায় জঙ্গলের ভিতরে ঢুকলাম। বিকেল থেকে আকাশটা কেমন যেন হয়ে এসেছিল। বুঝতে পারছিলাম আলোটা একটু পরেই আরো কমে আসবে। আকাশে চাঁদের আলো থাকলেও মেঘ জমা হয়েছে। সেই মেঘের আড়ালে চাঁদটা হারিয়ে গেলেই আমি বিপদে পড়ব। তাই তাড়াতাড়ি জঙ্গলের ভিতরে ঢুকে পড়লাম। জঙ্গলের মধ্যে বেশ কিছুক্ষণ ঘুরে যখন ওই গাছের তলায় এসে পড়লাম, তখন সেই গাছের তলায় ঠিক আমার পিছনেই কে যেন একটা গাছের ডালের সাথে দুটো পা ঝুলিয়ে উল্টো হয়ে তাকিয়েছিল আমার দিকে। ব্যাপারটা দেখে ভয় পাওয়ারই কথা। আমি ভয় পেয়ে ছিটকে গেলাম বাইরের দিকে। ঠিক তখনই কে যেন হেসে উঠল। তার হাসিতে যেন চারপাশটা ভরে উঠেছে। আর বাইরে বেরিয়ে পড়ে দেখতে পেলাম জঙ্গলের সেই গাছটার পিছনের দিকে আবার সেই দুই জোড়া করে সবুজ চোখের দঙ্গলটা শুরু হয়েছে। বুঝতে পারছিলাম একসাথে অনেকগুলো শেয়াল এখানে এসে দাঁড়িয়েছে। অদ্ভুত হাসিটা কিন্তু তখনও চলছে। অন্ধকারের মধ্যে সামান্য চোখ সয়ে আসতে বুঝতে পারলাম গাছের থেকে উল্টো হয়ে ঝুলে থাকা সেই মানুষটাই ওভাবে হাসছে। কারণ সেটা কি মানুষ না অন্য কিছু সেটা আমি তখনও বুঝতে না পারলেও তার হাসিটা আমায় বুঝিয়ে দিচ্ছিল সেটা মানুষ হলেও হতে পারে। তবে হাসিটা অদ্ভুত। হঠাৎ করে হাসিটা থেমে গেল, আর একটা ধূপ করে শব্দের সাথে সাথে বুঝতে পারলাম উল্টো হয়ে ঝুলে থাকা মানুষটা মাটিতে নেমে এসেছে। এবার অদ্ভুত একটা গলায় প্রশ্ন ভেসে এলো, কে তুই? এই আধার রাতে জঙ্গলের ভিতর কেন এসেছিস? জানিস না এটা আমার এলাকা? প্রথমে কিছু উত্তর দিতে পারলাম না, চুপ করে রইলাম। তারপর বললাম, আপনি কি সেই সাধু যার খোঁজে আমি এখানে এসেছি? আমার খোঁজে তুই এখানে এসেছিস তা আমি জানি, কিন্তু আমি না চাইলে আমার দেখা কেউ পায় না। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল সেই লোকটার বলা কথা। লোকটাও তো এমনই বলেছিল।
যে সেই সাধু কারোর সঙ্গে সাক্ষাৎ করতে চায় না। কিন্তু তাহলে আমায় সে দেখা দিল কেন? আমার মনের কথাটাই বোধহয় সে বুঝতে পেরে গিয়েছিল। আবার সে আগের মতো অদ্ভুতভাবে হেসে বলল, এই দুনিয়াতে বিনা কারণে যে কিচ্ছু হয় না বাবা। সব কিছুর পিছনেই একটা কারণ আছে। তা তুই এখন বুঝবি না, পরে বুঝবি, বুঝলি? আর শুধু এই দুনিয়াতে নয়, এই দুনিয়ার সাথে আরো 6টা দুনিয়া একসাথে চলছে। সেই দুনিয়াতেও কারণ ছাড়া কোনো কিছুই হয় না। সাধুর কথায় চমকে উঠলাম। এমন কথা আমি এর মধ্যে মাত্র একবার শুনেছিলাম। ঠিক কোথায় শুনেছিলাম সে কথা মনে পড়ে না। আমাদের এই জগতের সাথে পাশাপাশি আরো 6টা জগৎ যে একসঙ্গে চলছে এমন একটা কথা আমি আগে শুনেছি। এই সাধু সেই কথা বলছে। তার মানে আগে যে সাধুর সঙ্গে আমার দেখা হয়েছে সে মিথ্যে কথা বলেনি। এ নিশ্চয়ই কোনো উচ্চ স্তরের তন্ত্র সাধক। আমি বৃষ্টিতে প্রবলভাবে ভিজছিলাম। বললাম, খুব বৃষ্টি হচ্ছে, ভিজে যাচ্ছি। আপনার গাছের তলায় যদি আমায় একটু দাঁড়াতে দেন তবে একটু রেহাই পাই জলের হাত। ওরে মূর্খ, কোথায় বৃষ্টি হচ্ছে? কোনো বৃষ্টি হচ্ছে না, ভালো করে চেয়ে দেখ। আমি এবার আরো অবাক হয়ে গেলাম। লোকটা বলে কি বৃষ্টি হচ্ছে, আমি সেই বৃষ্টিতে ভিজছি, অথচ সে বলছে বৃষ্টি হচ্ছে না। আবার সেই অদ্ভুতভাবে খ্যাক খ্যাকে হাসি। লোকটা গাছ থেকে নেমে গাছের তলায় বসে পড়েছে। পেছনে সেই সবুজ চোখের শেয়ালগুলো যেন তার একদম গা ঘেঁষে এসে পড়েছে। এবার সে একটা হাত তুলে পিছনের দিকে তাকিয়ে বলল, সোজা পিছনে সরে যা। কতবার বলেছি না, লোক এসেছে, এখন আর আসবি না। যেন মনে হলো সে তার পিছনে এসে জড়ো হওয়া শেয়ালদের উদ্দেশ্যেই কিছু বলেছে। তারপর আমার দিকে তাকিয়ে আবার বলল, আমি কিন্তু তাকে দেখতে পাচ্ছি না, তবে মনে হয়েছিল আমার দিকে তাকিয়ে সে বলল, কোথায় বৃষ্টি হচ্ছে বল দেখি, তোর গা তো শুকনো। আবার চমকে গেলাম তার কথায়। আর তার সাথে সাথেই একটা ব্যাপার বুঝতে পেরে আমার মাথা থেকে পা পর্যন্ত যেন একবার একটা বরফের তরঙ্গ বয়ে গেল। বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে আশেপাশে ভালোভাবে দেখা যায় না। আমি কোনো রকমে গাছের সামনে এসে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার গোটা শরীর তো দূর, মাথার সামান্য চুল পর্যন্ত সেই বৃষ্টিতে ভেজেনি। অথচ একটু আগে জলের ধারা আমার মুখ বেয়ে নেমে আসছিল। হাত দিয়ে সেই জল মুছতে হচ্ছিল, কিন্তু এমনটা কি করে হচ্ছে? আমি অবাক হয়ে গেলাম। সাধু আবার আগের মতোই হেসে উঠল। আমি বুঝতে পারলাম এই সাধুর ক্ষমতা নেহাত কম নয়। এমন এক ক্ষমতা রয়েছে তার, যে ক্ষমতা দিয়ে সেই প্রবল বৃষ্টির মধ্যে আমাকে বৃষ্টির জল থেকে আড়াল করে দিয়েছে মুহূর্তের মধ্যে। আমার ভিজে শরীর শুকনো করে দিয়েছে। আমি খানিকটা এগিয়ে আসতেই সাধু বলে উঠল, খবরদার, খবরদার সামনে আসবি না, তোর বিপদ হবে। তুই বল, তুই ওখান থেকেই বল, কেন এসেছিস এখানে? আমি মাটির ওপরেই বসে পড়লাম। তার ক্ষমতা আর তার আশ্চর্য কথাবার্তা শুনে আমি বুঝতে পেরেছি এমনই একটা সাধুকে আমি খুঁজছিলাম, যার কাছে আমি শিষ্যত্ব গ্রহণ করতে পারবো, যার কাছ থেকে এই তন্ত্রমন্ত্র জগতের বিশাল সমুদ্র রাশি থেকে সামান্য একটু জ্ঞান তুলে নিতে পারবো। আমি আপনার শিষ্য হতে চাই সাধু বাবা, আমায় আপনার কাছে শিষ্য করে নিন। আমি আপনার কাছে তন্ত্রমন্ত্র সাধনা শিখতে চাই। আবার সেই অদ্ভুত খ্যাক খ্যাকে হাসি।
বুঝতে পারলাম সে আবার গাছে উঠে পড়েছে, কিন্তু সে গাছে থাকে নাকি? অন্ধকারে স্পষ্ট বুঝতে পারছিলাম তার দুটো পা যেন গাছের ডালটাকে আঁকড়ে ধরে রেখেছে, তার মাথাটা নিচের দিকে ঝুলছে। সেভাবেই তার কথা ভেসে এলো, তোর দ্বারা এই সমস্ত কিছুই হবে না, তুই ফিরে যা। তোর সাধনার যোগ আছে, কিন্তু তা খুব কম। সংসারে তোর ভোগ এখনো পুরো রয়েছে, আর দীক্ষার জন্য তো যথার্থ সময় এখনো আসেনি। মনে রাখিস, সমস্ত কিছু আগে থেকে নির্ধারণ করা থাকে। সেই লিখন পেরিয়ে কোনো কিছু বদলে ফেলার সাধ্য যে আমাদের নেই রে। আমি জানি আপনি আমার শিষ্য করতে চান না, তাই ওসব কথা বলছেন, কিন্তু আমি আপনাকে ছেড়ে যাব না। আমি আপনার শিষ্য হবই। আমি মাটি থেকে উঠে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম। আর একটু অন্ধকারে তার ঝুলে থাকা শরীরটা এখন যেন অস্পষ্টভাবে দেখতে পাচ্ছি। সে যেন চিৎকার করে বলে উঠল, খবরদার, খবরদার সামনে আসবি না। তোকে বারণ করছি তো, তুই সামনে আসবি না, তোর ক্ষতি হবে। এমন সময় পিছনের দিকে গাছের তলা থেকে সেই সবুজ চোখের অধিকারীরা অদ্ভুতভাবে যেন গড়গড় করে উঠল, যেন তারা প্রবলভাবে কোনো একটা কারণে রুষ্ট হয়েছে। এক পা করে তারা সামনের দিকে এগিয়ে এসে সেই সাধুর ঝুলে থাকা শরীরটার একদম নিচে এসে দাঁড়িয়েছে। সাধু আবার হেসে উঠল, তার হাসিটা যেন কেমন। সেই হাসি প্রথমে শুনলে বুকের ভেতরটা কেঁপে ওঠে, কিন্তু এখন সেসব হচ্ছে না। এখন একটা অদ্ভুত কৌতূহল জন্মেছে সেই সাধুর ব্যাপারে। আমি মাটির ওপর চুপ করে বসে রইলাম। সাধুও একইভাবে ঝুলে রয়েছে। সবুজ চোখগুলো আবার যেন আস্তে আস্তে পিছনের দিকে সরে গেল। সাধনা অতি সহজ কাজ নয় রে। তুই সংসারে ফিরে যা। সংসারে ফিরে গিয়ে প্রাণে মনে ইষ্টকে ডাক। সংসার ধর্মের মাঝে মাঝে সাধনা ধর্ম কর, তাহলেই হবে। এই সাধনার পথ সহজ নয়, অনেক বিপদ আছে এতে, অনেক। আমি জানি সাধু বাবা, এতে অনেক বিপদ আছে, আমি জানি, কিন্তু তারপরেও আমি এই পথ বেছে নিয়েছি। আমি সাধনা করব, যতদিন লাগুক, যত সময় লাগুক, যত বিপদ আসুক, সব কিছু পেরিয়ে আমি সাধনা করব। আমায় আমায় আপনি দীক্ষা দিন। এবার কিন্তু সেই হাসির শব্দ আর শুনতে পেলাম না। চারপাশটা যেন হঠাৎ করে চুপচাপ হয়ে গেছে। চোখের সামনে সেই গাছ, সেই ঝুলে থাকা সাধুর দেহটা অস্পষ্ট হয়ে এসেছে। একটু পরে বুঝতে পারলাম সেটা নয়, আমি কোনো এক অদ্ভুত উপায়ে সেই গাছটা থেকে দূরে সরে এসেছি কয়েক হাত। দূর থেকে সাধুর গলা ভেসে এলো, বেশ, তুই যদি আমার কাছে এসে পৌঁছতে পারিস, তাহলে বুঝবো তুই সাধনা করার উপযুক্ত। মুহূর্তের জন্য আমি কেমন যেন অবাক হয়ে গিয়েছিলাম। সেই গাছটা আমার থেকে হঠাৎ এত দূরে চলে গেল কি করে? তারপরেই মনে পড়ে গেল মাতু পাগলির কাছে সেই শ্মশানে আমি অদ্ভুত কিছু ব্যাপার দেখেছিলাম। এমন কিছু দেখেছিলাম যা অতি সাধারণ নয়। সেই দশ মহাবিদ্যার দেবী কিংবা সেই মৃত মেয়েটি। মাতু পাগলি তো আমায় তার ক্ষমতা বলে এমন অনেক কিছুই মায়াজাল দেখিয়েছিল, তাই না? তার মানে এই সাধু তেমন কিছুই করতে চাইছে। আমি উঠে দাঁড়ালাম। এবার কিন্তু প্রবলভাবে বৃষ্টিটা আমার ওপর ঝাঁপিয়ে পড়তে লাগলো। যেন মনে হলো এই বৃষ্টির জলের বেশ ওজন রয়েছে। গায়ে এসে পড়তেই যেন আমার শরীরটা ভারী হয়ে আসছে। আমি প্রবলভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার গোটা শরীর যেন ভারী হয়ে যাচ্ছে। পায়ের তলায় মাটিটা নরম হয়ে আসছে ক্রমশ। আমি যত সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমার পা মাটিতে বসে যাচ্ছে। কোনো রকমে দুটো পা টানতে টানতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর সেই সাধুর গলা শুনতে পাচ্ছি, এখনো বলছি, ফিরে যা, ওখানেই বসে থাক।
সকাল হলেই জঙ্গল থেকে বেরিয়ে যাবি। সাধনা তোর কম্য নয়। আমিও নাছোড় বান্দা, মুখে কিছুই বললাম না, কিন্তু প্রবলভাবে চেষ্টা করলাম সামনের দিকে এগিয়ে যাওয়ার। মনে মনে কাল ভৈরবকে স্মরণ করছি, মাতু পাগলিকে স্মরণ করছি, এমনকি সেই কল্পিত গুরুদেবকেও স্মরণ করছি। আর এগিয়ে যাচ্ছি একটু একটু করে। সাধুর হাসি গাছের দিক থেকে ভেসে আসছে। মাঝে মাঝে সেই সবুজ জোড়া জোড়া চোখগুলো আমার ডান পাশে, কখনো আমার বাম পাশে দেখতে পাচ্ছি আমি। হঠাৎই দূর থেকে যেন মেয়েলি গলায় অদ্ভুত কান্নার শব্দ ভেসে আসছে। আমি কিন্তু কোনো দিকে কর্ণপাত করলাম না। একবার মনে হলো আমার চারপাশে কারা যেন এসে জড়ো হয়েছে। তাদের কালো কালো ছায়া শরীর যেন আমাকে গোল করে ঘিরে ধরেছে। তারা অদ্ভুতভাবে আমার চারপাশে পাক খাচ্ছে, আর মাঝে মাঝে তাদের হাসির শব্দ আমার কানে এসে লাগছে। শুধু এটুকুই নয়, মাটিতে আমার পা কখন বসে যাচ্ছে, মনে হচ্ছে মাটির তলা থেকে একটা হাত উঠে এসে যেন আমার পাটাকে টিনে মাটির ভেতরে বসিয়ে দিতে চাইছে। আমি প্রবলভাবে এক টানে পা তুলে আমার সামনের দিকে এগিয়ে চলেছি। মনে হচ্ছে সেই হাতের লম্বা লম্বা ধারালো নখ যেন আমার পায়ের ভেতরে এক্ষুনি ঢুকে যাবে। সেই সাধু কিন্তু মাঝে মাঝে কথা বলছে। তোর ক্ষমতা আছে, কিন্তু তোর ভাগ্যে যে সাধনা নেই রে। যেটুকু থাকবে তাতে তুই কিছু সামান্য শক্তি পাবি, তাতেই তোর চলে যাবে। কিন্তু চাইলেই সে ক্ষমতা আমি নিজেই তোকে প্রদান করতে পারি। তুই বাড়ি ফিরে যা। প্রবল বৃষ্টির মধ্যে দুটো চোখ খোলা রাখা সহজ ছিল না। তার মধ্যে আমি চিৎকার করে বললাম, না সাধু বাবা, আমি ফিরে যাব না, আমি সাধনা করব। আপনি আমায় দীক্ষা দিন, আপনি আমায় আপনার শিষ্য করে নিন, আমি আপনার কাছ পর্যন্ত পৌঁছবই। এতক্ষণ পরে প্রথমবার সাধুর গলাটা কেমন যেন ম্লান হয়ে এলো। পৌঁছাবি? তুই আমার কাজ পর্যন্ত কখনোই পৌঁছাতে পারবি না রে। তাও যদি আগে আসতিস তাহলে অন্য কথা ছিল, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। তবে তোর মনের জোর আছে, আমি তোকে নিরাশ করব না। আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। আমার দুটো পা যেন মাটির মধ্যে আঠার মতো আটকে গিয়েছিল। হঠাৎ করেই আমার চারপাশে একটা প্রবল ঝড় উঠল, আর সেই ঝড়ের মধ্যে আমি সামনের গাছটার দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা হলদে রঙের আলো। একটা হলদে রঙের আলো মিটমিট করে জ্বলছে। সেই সাধুর দিক থেকে এবার হাসির শব্দ ভেসে আসছে বটে, কিন্তু সেই হাসিটা আগের মতো নয়। শান্ত কোমল একটা হাসি। আমার পায়ের তলার মাটিটা যেন আবার আগের মতোই শক্ত হয়ে গেছে। আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম, কোথায় প্রবল বৃষ্টি, কোথায় সেই আঠার মতো চ্যাটালো মাটি, আর কোথায় বা আমি? গাছ থেকে দূরে কোথাও সরে যায়নি। ওই তো সেই গাছের সামনে বসে রয়েছি। আমার সামনে উল্টো হয়ে ঝুলে রয়েছে সেই সাধু, আর পেছনের দিকে সেই সবুজ জোড়া জোড়া চোখওয়ালা শিয়ালগুলো কোথাও যেন উধাও হয়ে গেছে। সাধু এবার শান্ত গলায় বলল, এখানে এসে বস, চুপ করে বস, তোকে একটা কথা বলি শোন। আমি চুপ করে বসলাম। বাইরের বৃষ্টিটা কখন যেন কমে গেছে। আশেপাশের মাটি এতটাই শুকনো যে এখানে বৃষ্টি হয়েছে সেটাই বোঝা যায় না। ঠান্ডা হাওয়া অনেকক্ষণ ধরেই আমার গায়ে এসে লাগছিল। সেই ঠান্ডা হাওয়াটা এখন যেন আগের চেয়েও তীব্র হয়েছে, আর তার সাথেই আমি একটা অদ্ভুত গন্ধ পেলাম। গন্ধটা নাকে আসা মাত্র মনে হলো যেন জঙ্গলের মধ্যে কোথাও কিছু একটা মরেছে। তুই বড় ভালো রে, তোর মনটা বড় ভালো, কিন্তু তোকে যে আমি শিষ্য করতে পারবো না।
সে পথে একটা বড় বাধা রয়েছে। কি বাধা সাধু বাবা? আমায় কি করতে হবে আপনি বলুন। আপনি আমায় যা করতে বলবেন আমি তাই করব। ওরে, সে কথা নয় রে, আর তুইও বুঝবি না। তবে তোর একটা কাজ এখনো বাকি রয়েছে। আমি তোকে সামান্য কিছু ক্ষমতা দিয়ে যাব, তবে তুই তো এখন বুঝতে পারবি না। পরে কখনো বুঝতে পারবি আমার কথার অর্থ। যে ক্ষমতা আমি তোকে দিয়ে যাব তা অতি সাধারণ ক্ষমতা নয়। এদিকে আয়, আমার সামনে আয়। আমি সামনে এগিয়ে গেলাম। সাধু কিন্তু আগের মতোই উল্টো হয়ে ঝুলে রয়েছে। একটা মানুষ যে এতক্ষণ এভাবে ঝুলে থাকতে পারে সেটাই বিশ্বাস করা যায় না। যেন রাতের অন্ধকারে ঠিক বাদুড়ের মতো উল্টো হয়ে সে ঝুলে রয়েছে। শুধু একটা হাত তুলে হাতের বুড়ো আঙুলটা আমার কপালের মাঝখানে চেপে ধরলেন। কি ভীষণ ঠান্ডা তার হাত। মনে হলো আমার গোটা শরীর একেবারে শিরশির করে উঠল। সাধু আঙুলটা আমার কপালের কাছে চেপে রেখেই কি সব দুর্বোধ্য স্বরে মন্ত্র পড়তে লাগলো। তারপর এক সময় আঙুলটা সরিয়ে বলল, এবার তুই চোখ বন্ধ করে থাক। চোখ বন্ধ করে থাকার পর যখন প্রথম পাখির ডাক শুনতে পাবি তখনই চোখ খুলবি। চোখ খোলার পরবর্তী সময়টুকু তুই নিজেই বুঝতে পেরে যাবি। আমি চোখ বন্ধ করলাম। আমার আশেপাশে সামান্য কি যেন একটা পরিবর্তন হয়ে গেল। বুঝতে পারলাম সেই পচা গলা গন্ধটা হঠাৎ করেই যেন অদৃশ্য হয়ে গেছে। কান খাড়া করে রাখলাম পাখির ডাক শোনার জন্য। বেশ কিছুক্ষণ কেটে গেল। আশেপাশের জঙ্গলে নিস্তব্ধ শব্দটুকু যেন আমার কানের ভেতরে সে লাগছিল। আমার চিন্তা ভাবনা সমস্ত কিছু খান খান করে দিচ্ছিল সেই শব্দ। ঠিক তখনই আমি শুনতে পেলাম একটা ডাক, একটা পাখির ডাক। কিন্তু ঠিক কি পাখি ডাকলো তা বুঝতে না পারলেও ডাক শোনার সঙ্গে সঙ্গে আমি চোখ খুললাম আর দেখতে পেলাম আমার থেকে বেশ কয়েক হাত দূরে আধো অন্ধকারের মধ্যে একটা হলদে রঙের আলো মিটমিট করে জ্বলছে। শুধু মিটমিট করে জ্বলা নয়, আমি দেখতে পাচ্ছি একটা আগুন। মশালের মাথায় জ্বলতে থাকা একটা আগুন আমি দেখতে পাচ্ছি। আমি গলা তুলে ডাকলাম, সাধু বাবা, এবার আমি কি করব? কোনো সাড়া নেই। আশেপাশের জঙ্গলের নৈঃশব্দটুকু যেন আমার গলার শব্দে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়তে চাইল। আকাশের মেঘটা আগের থেকেও তীব্র হয়েছে। চারপাশটা কালো অন্ধকারে ঢেকে গেছে। এই অন্ধকারের মধ্যে শুধু সেই আলোটা জ্বলছে, কিন্তু আলোটা একদিকে সরতে শুরু করছে না। তাহলে কি কেউ মশাল হাতে দাঁড়িয়ে রয়েছে? আমায় দেখে সরে গেল। আমি গলা তুলে আবার ডাকলাম, কে আছে ওখানে? কে ওখানে? কে আলো নিয়ে দাঁড়িয়ে আছো? সাড়া দাও। সাধু বাবা, আপনি কোথায় গেলেন? সাড়া দাও। কোনো সাড়া নেই। সেই আলোটা ততক্ষণে সামনের দিকে চলতে শুরু করেছে। আমিও আর কিছু না ভেবে হাঁটতে হাঁটতে সেই আলোটার দিকে এগিয়ে গেলাম। আর তারপর বুঝতে পারলাম আলোটা যেই নিয়ে যাক না কেন সে কোনো একটা দিকে চলেছে। আর আমি পথে থেমে গেলেই সে নিজেও থেমে যাচ্ছে, অর্থাৎ সে কি আমায় পথ দেখাচ্ছে। সাধু বলেছিল পাখির ডাকের সঙ্গে সঙ্গে চোখ খুললে আমি যা দেখতে পাবো তাতেই আমি পরবর্তী কার্য স্থির করে নিতে পারবো। আমি সেই আলোটাকে অনুসরণ করার চেষ্টা করলাম, কিন্তু আলোটার আশেপাশে কোনো মানুষের চিহ্ন দেখতে পেলাম না। এভাবে চলতে চলতে যে কতক্ষণ কেটেছে মনে নেই। স্পষ্ট বুঝতে পারছিলাম জঙ্গলের ভেতরের দিকে আমি এগিয়ে চলেছি। বেশ খানিকটা ভিতরে এগিয়ে আসার পর একসময় সেই আলোটা একটা গাছের তলায় এসে থেমে গেল। সে তীব্র পচা গন্ধটা আমি আবার পেলাম, কিন্তু গন্ধটা আসছে কোথা থেকে? আর এখানে আমি করবোটাই বা কি? কিছুই বুঝতে পারলাম না। ঠিক তখনই যেন আমার কানের কাছে সেই সাধুর চেনা গলা বলে উঠল, ওই গাছের তলায় এগিয়ে গেলেই তুই সবটা বুঝতে পারবি।
এদিক ওদিক তাকিয়ে কোথাও কাউকে দেখতে পেলাম না। একটু যে ভয় করছিল না তা নয়। একে এই অচেনা জঙ্গল, তার উপর এই বিভৎস পচা দুর্গন্ধ, তারপর চারপাশে কেউ কোথাও নেই, অথচ সাধুর গলা আমি শুনতে পেলাম। একটা ঘোরের মধ্যে যেন চলে গিয়েছিলাম। গাছের তলায় গিয়ে দাঁড়ালাম। পায়ের তলায় একটা নরম কিছু ঠেকলো। কোনো রকমে হাত বাড়াতেই বুঝতে পারলাম একটা শরীর বোধ হয় নরম হয়ে গেছে। দেখে মনে হলো একটা শরীর মরে পচে ঢোল হয়ে নরম হয়ে গেছে। এই আধো অন্ধকারের মধ্যে একটা মৃতদেহকে আমি ছুঁয়েছি। ভয় পেলাম, ভয়ে ছিটকে গেলাম পিছনের দিকে। আবার ডাকলাম, সাধু বাবা, সাধু বাবা, আপনি কোথায়? আর এই মরাটা এখানে এলো কোথা থেকে? এ রাতে তুই কিছুই বুঝতে পারবি না। তোকে যে এখানেই অপেক্ষা করতে হবে। কাল সকালের আলো ফোটার পরে সমস্তটা তুই নিজেই বুঝতে পারবি। কিন্তু এই জঙ্গলে তুই কালকের পর আর থাকিস না। ফিরে যা এখান থেকে। কিন্তু আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাকে দিনের আলোয় দেখতে চাই, আপনার সঙ্গে কথা বলতে চাই সাধু বাবা। চারপাশে কোথাও আবার কোনো শব্দ নেই। বেশ কিছুক্ষণ পরে সেই গাছটার পেছনের দিকে সেই আলোটা আবার দেখতে পেলাম। আমার একটু কৌতূহল হলো, আলোটা তাহলে কে দেখাচ্ছে? কে আমায় এত দূর থেকে পথ দেখিয়ে এখানে নিয়ে এলো? হঠাৎ করে কি যেন মনে হচ্ছে একটা অদ্ভুত কাণ্ড করলাম। মাটি থেকে উঠে দাঁড়িয়ে ছুটে গেলাম সেই আলোটার দিকে। আলোটার নিচে একটা মশাল কিংবা মানুষ যে কেউ থাকতে পারে তাই ভেবে আলোটার দিকে ছিটকে গিয়ে পড়ে তাকে ধরতে চাইলাম। কিন্তু অবাক কাণ্ড, সেই জলজলে আলোটা যেন আমার গোটা শরীর ভেদ করে অন্য পাশে চলে গেল। আমি ছিটকে গিয়ে পড়লাম মাটির উপরে। মাটিতে পড়তে হাতে আর গলার কাছে আঘাত লেগেছিল। কোনো রকমে উঠে বসে পিছনের দিকে তাকিয়ে দেখি সেই আলোটা তখনও আমার সামনে। আবার সেই সাধুর গলা শুনতে পেলাম, এসব করে কোনো লাভ হবে না রে বেটা। যা হবার তা হবেই। তুই বরং ওপাশে কোনো গাছের তলায় অপেক্ষা কর। কাল সকাল হলে এখানে আসিস, তাহলেই সব বুঝতে পারবি। এখন আমি চললাম। চিৎকার করে বেশ কয়েকবার সেই সাধুকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া নেই। সেই আলোটাও কোথাও যেন হারিয়ে গেছে। স্পষ্ট বুঝতে পারছি গাছের তলায় একটা মৃতদেহ পড়ে আছে। পচা গন্ধে পেটের ভেতরটা গুলিয়ে আসতে লাগলো। কি আর করি, কোনো রকমে খানিকটা দূরে গিয়ে বসলাম। মাথার ভেতর যেন ঝিম ধরে আসছিল। কিছুই বুঝতে পারছিলাম না। গোটা শরীর যেন বিষের মতো ব্যথা। বারবার মনে হচ্ছিল আমার থেকে কয়েক হাত দূরে একটা মৃতদেহ পড়ে আছে। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, ধর্মর করে উঠে বসলাম। চারিদিকে রোদের আলো ছড়িয়ে পড়েছে। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে এক পা করে সেই গাছটার দিকে এগিয়ে যেতে যে দৃশ্যটা দেখতে পেলাম, তাতে এই দিনের বেলাতেও আমার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। গাছের চারপাশে ছড়িয়ে রয়েছে 3টে শেয়ালের মৃতদেহ। তাদের শরীরের এখানে ওখানে মাংস যেন কেউ খুবলে নিয়েছে। তবে সেই দৃশ্যটুকুও দেখার মতো ছিল। এবার গাছের দিকে তাকাতে দেখতে পেলাম গাছের গায়ে হেলান দিয়ে বসে রয়েছে একটা মানুষের শরীর। তবে সে আর বেঁচে নেই সেটুকু বোঝা যায়। তার গোটা শরীর পচে ঢোল হয়ে গিয়েছে। তার শরীরের পরিবর্তন হয়ে গেছে আমূল, কিন্তু মুখটা যেন আগের মতোই রয়ে গেছে। শান্তভাবে সে দুটো খোলা চোখে তাকিয়ে রয়েছে সামনের দিকে। দৃশ্যটা দেখে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। কেন জানি না হঠাৎ করে মনে হলো লোকটাকে আমি চিনি। তার পরনে একটা লাল রঙের কাপড়, গায়ের উপর জড়িয়ে রাখা লাল রঙের পাতলা কাপড়, এমনকি গলায় রুদ্রাক্ষের মালা, মাথার উপরে রক্ত তিলক কাটা। হেলান দিয়ে সে একভাবে সামনের দিকে তাকিয়ে রয়েছে। তারানাথ চুপ করতেই
কিশোরী বলল, কিন্তু ঠাকুরমশাই, ওই রাতে যে সাধু আপনাকে ওখানে ডেকে নিয়ে এলো বা যার সঙ্গে আপনার কথা হলো, সেই সাধু তাহলে কোথায় গেল? আমি চুপ করে রইলাম। একটা অদ্ভুত অনুমান আমার হচ্ছিল। তারানাথ বোধ হয় আমার মনের কথাটা বুঝতে পেরে হেসে বলল, ব্যাপারটা বুঝতে আমার কয়েক মুহূর্ত লেগেছিল। তারপরে আমি বুঝতে পেরে গিয়েছিলাম, কাল রাতে যে সাধুর সঙ্গে আমার দেখা হয়েছিল, যে সাধু আমার সঙ্গে এত কথা বলল, এই মৃতদেহ সেই সাধু ছাড়া অন্য কারোর হতে পারে না। কারণ আগের গ্রামের সাধু কিংবা গ্রামের ওই লোকটি আমায় বলেছিল, এই জঙ্গলে একজন সাধু থাকে, সে অন্য কাউকে এখানে সহ্য করতে পারে না। আর উচ্চ স্তরের কিংবা নিম্ন স্তরের সাধু যেই হোক না কেন, এক স্থানে দুজনের থাকা চলে না। অর্থাৎ এই সেই সাধু যে এই জঙ্গলে থাকে, আর কাল রাতে আমার সঙ্গে তার দেখা হয়েছিল। কিন্তু আপনি তো বলছেন মৃতদেহ পচে গলে ফুলে গিয়েছিল, আর এক রাতের মধ্যে এমনটা কি করে হয়? হয়, সবই হয়। যদি বিধাতা আগে থেকে লিখে রাখে তাহলে সবটাই হয়। তবে সেই সাধু আমায় সংকেত দিয়েছিল, সেই হলুদ রঙের আলোটা দিয়ে, তার জীবনের অন্তিম আলো দিয়ে সে আমায় পথ দেখিয়ে নিয়ে এসেছিল তার মৃতদেহের কাছে। নিজের মৃতদেহের যাতে সৎকার হয় তার ব্যবস্থা সে নিজেই করেছিল, এবং তার পূর্ব নির্ধারিত ফল হিসাবে সে আমায় দিয়ে গিয়েছিল সামান্য ক্ষমতা। সে ক্ষমতা যে কি ছিল তা আমি না বুঝলেও বুঝতে পেরেছিলাম, তারপর থেকে আমার জীবন সামান্য বদলাতে শুরু করেছিল। সেসব তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপর আপনি কি করলেন? জঙ্গল থেকে সকালে বেরিয়ে এসেছিলাম। তারপর সাধুর মৃতদেহ গ্রামের লোকেদের সাহায্যে জঙ্গল থেকে বের করে শ্মশানে দাহ কার্য সম্পন্ন করেছিলাম। গ্রামের লোকেরা প্রথমে ভয়ে যেতেই চায়নি, কিন্তু যখন বলেছিলাম সাধু মারা গেছে, তখন তারা গিয়েছে। এরপর 2 দিন আমি ছিলাম। সেই রাত্রে সমস্ত কথাই আমি তাকে খুলে বলেছিলাম। সমস্ত কথা শুনে সে লোকটি বলেছিল, তার মানে ওই সাধু মারা যাবার পরেও তোমার সাথে দেখা করেছিল। এর মানে তুমি সাধারণ কেউ নও। কারো সাথে তো এমনিতেই সে দেখা করতে চায় না, আর সে মৃত্যুর পরেও তোমার সাথে দেখা করেছে। যাক, তোমার যখন সাধনার ইচ্ছে, তাহলে তুমি বেরিয়েই পড়ো। সাধনার পথে বেরিয়ে পড়েছিলাম। তারপর আমার জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছিল, কিন্তু সেই সাধুর কথা আর সেই রাতের কথা আমার মনে রয়ে গিয়েছে। সবচেয়ে বেশি মনে আছে সেই আলোটার কথা। অনেক পরে বুঝতে পেরেছিলাম সেটা আসলে ওই সাধুর জীবনের আলো, তার আত্মার আলো, যে আত্মা ওই জঙ্গলের মাঝে আজও হয়তো ঘুরে বেড়ায় গভীর রাতে। কোনো মানুষ হয়তো সেই সাধুর দেখা কিংবা তার কণ্ঠস্বর আজও সেই জঙ্গলের মধ্যে শুনতে পেতে পারে। সেই কারণেই সে আমায় সেই জঙ্গলে যেতে বারণ করেছিল। তবে সেই আলো যেন আমি আজও মাঝে মাঝে দেখতে পাই। চোখ বন্ধ করলে সেই আলোটা দেখতে পাই। দপদপ করে একটা হলদে রঙের আলো জ্বলছে, আর তার সাথে সেই সাধু আমায় বলছে, আমি তোমায় খুবই সামান্য ক্ষমতা দিয়ে গেলাম। সেই ক্ষমতার অর্থ তুমি হয়তো এখন বুঝবে না, কিন্তু সঠিক সময় এলে সব বুঝতে পারবে। সেই সঠিক সময় কবে আসবে তা আমি জানি না। আবার এমনটাও হতে পারে সেই সময় এসেছে, সে ক্ষমতা আমি কাজেও লাগিয়েছি, অথচ নিজেও বুঝিনি। এ যেন নিজের মধ্যে থাকা এক অজানা অচেনা শক্তিকে অনুভব করার কথা। বড় আশ্চর্য লাগে, বুঝলে। জীবনে বেশি কিছু পাইনি, তবে যা পেয়েছি তার সবটুকুই কখনো বুঝে উঠতে পারিনি।
ভাগ্যবিধাতা বোধ হয় আমায় নিজেকে নিজের বোঝার মতো ক্ষমতা দিয়ে উঠতে পারেনি কোনোদিন। তারানাথ চুপ করল। আমি আর কিশোরী বেরিয়ে পড়লাম। বৃষ্টি ধরে এসেছিল। পথে হাঁটতে হাঁটতে কিশোরী বলল, সবই বুঝলাম, কিন্তু ওই সাধু হঠাৎ তারানাথকে দেখা দিতে গেল কেন বলো তো? কিছুই বুঝি না বাবা। উফ। কিশোরী প্রশ্ন করেছিল ঠিকই, কিন্তু উত্তর আমি দিতে পারলাম না। এর উত্তর আমার জানা নেই। তারানাথের অতিরিক্ত কৌতূহল কিংবা তারানাথের কথায় বিধাতার লেখনী সেই রাতে মৃত এক সাধুর সাথে তাকে দেখা করিয়ে দিয়েছিল, বা অন্য কিছু হলেও হতে পারে। আমি হাঁটার গতি বাড়ালাম, আর ঠিক তখনই আবার ঝিরঝির করে বৃষ্টি নামল। তারানাথের কথায় যাকে বলে ছাগল তাড়ানো বৃষ্টি। শুনছিলে সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ ও অন্তিম আলো। কেমন লাগলো আজকের গল্প বন্ধু? অবশ্যই কমেন্ট বক্সে নিজের মতামত জানাতে ভুলো না, এবং এই এপিসোডটা প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলো না। যারা পুরনো বন্ধু তাদের সকলকে বলবো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব জায়গায় প্লিজ লিঙ্কটা শেয়ার করো, সকলকে শুনতে বলো। গল্প শোনা খুব ভালো কাজ। এখন এই টক্সিসিটির যুগে যে সমস্ত মানুষ গল্প শুনতে আসে তারা সত্যি শিশুদের মতো সরল। তাদের কাছে আমরা কৃতজ্ঞ, তাদেরকে অনেক ভালোবাসা। আজকের গল্পের কথক রক্তিম, কিশোরীর ভূমিকায় স্পন্দন, তারানাথ তান্ত্রিকের চরিত্রে এবং সূত্রধারের ভূমিকায় আমি ইভান, ভবানীর চরিত্রে রক্তিম, সাধুর চরিত্রে রক্তিম, জনৈক লোকের চরিত্রে স্পন্দন, মুখ্য সাধুর ভূমিকায় অভিষেক। গল্পের স্ক্রিপ্টিং করেছে শুভজিৎ, পোস্টার ডিজাইন সৌমদীপ গুঁই, আবহ ফিনিক্স, পরিবেশনা ও পরিচালনায় টিম হরারস্কোপ। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আমরা আবার ফিরছি নতুন কোনো গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।